আদির মা, বাবা, সামান্তার মা, বাবা আদির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। আদির বাবা হঠাৎ বলে উঠে, আদি তুই বেশ করেছিস, ওই কুকুরের বাচ্চাকে উচিত শিক্ষা দিয়েছিস। ও সুস্থ হলে আমি ওকে জেলে পুরব। ওর এত বড় সাহস আহনাফ চৌধুরীর বাড়ির মেয়েদের ইজ্জতের দিকে হাত দেয়। আমি শুধু শুধু সামান্তার উপর অভিমান করেছিলাম। এতটুকু বাচ্চা মেয়ে নিজের কথা না ভেবে নিশির কথা ভেবেছে, আমার পরিবারের মান সম্মান নিয়ে ভেবেছে। আর আমি ওর উপর অভিমান করেছিলাম। ও কতটা সাহস দেখিয়েছে। আদির মা কাঁদতে কাঁদতে বলল, নিশি যেন এসব না জানতে পারে, তাহলে ও অনেক কষ্ট পাবে। মেয়েটা আমার অনেক নরম মনের শামুর মতো সাহসী নয়। ওকে তোমরা জানিও না। আদি ওর মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা প্লিজ কান্না থামাও। নিশি এসব জানবে না। ওকে জানাবো না বলেই তো তোমাদের আলাদা করে নিয়ে কথা বললাম। শামু এর জন্য তোমাদের কাউকে কিছু জানায়নি, যাতে নিশির কানে এসব না যায়। আমিও জানাতাম না, কিন্তু তোমরা শামুকে ভুল বুঝতেছিলে তাই বাধ্য হয়েই বললাম। আদির মা কান্না থামিয়ে বলল, শামু আমাদের কিছু বলেনি, আমরাও সত্যি না জেনে মেয়েটাকে ভুল বুঝেছি। শামুর মা এসব শুনে অনুতপ্ত হচ্ছেন। কিছু না জেনেই নিজের মেয়েকে ঘরভর্তি মানুষের সামনে চড় মেরেছে। ভাবি, আপনার কথা না হয় বাদ দিন। আপনার ছেলের শোকে মাথা কাজ করেনি, কিন্তু আমি তো ওকে ঘরভর্তি মানুষের সামনে দুটো চড় মেরেছি। মেয়েটা আমার অনেক কষ্ট পেয়েছে। আমি ওর গায়ে হাত তুলেছি কবে মনে পড়ছে না। ভুল করলে বকুনি দিয়েছি কিন্তু হাত তুলিনি, কিন্তু কাল আমি ওর গায়ে। আদির বাবা, শামুর মা চড় মারার কথা শুনে অবাক হয়ে যায়। শামুর বাবা বলে, কি বলছো? তুমি ওকে মেরেছ কেন? তুমি কি করে পারলে আমার মেয়ের গায়ে হাত তুলতে? আমি ছোট থেকে ওর গায়ে ফুলের টুকাও পড়তে দেইনি, আর তুমি? আদির বাবা বলল, কাজটা ভাবি আপনি আসলেই ঠিক করেননি। আদিও অনুতপ্ত। ও নিজেও শামুকে অনেক জোরে একটা থাপ্পড় মেরেছে। বেচারি কোনো দোষ না করেও 3টি থাপ্পড় খেল। শামুর মা বলল, শামু কই, আমি ওর কাছে ক্ষমা চাইব। আমি তো ওর মা। আমি তো ওকে চিনি। আমার তো ওকে সাপোর্ট করার কথা ছিল। আদি শামুর মাকে বলে, আন্টি, আমি শামুকে আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি। ও নিশির সাথে নিশির রুমে আছে। আদি নিশির রুমে গিয়ে শামুকে ডেকে নিল। কাজ শেষ? তুমি তোমার আম্মুর কাছে যাও। তোমার জন্য অপেক্ষা করছেন। কিছু বলবে তোমাকে। সামান্তার মুখ কালো হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাচ্ছি। আদি পিছনে থেকে বলল, উনি খুব অনুতপ্ত আমার মতো। শামু আদির কথা শুনে মায়ের রুমের দিকে পা বাড়াল। শামু মাকে জড়িয়ে আছে। শামুর মা শামুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শামুর কাছে ক্ষমা চাইতেন। শামু মাকে জড়িয়ে কেঁদে দেয় আর বলে, তোমার কোনো দোষ নেই আম্মু, তোমার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। ভুলে যাও, আর আমাকে একটু আদর করে দেও। নিশির মন খারাপ। আদি বিষয়টি খেয়াল করছে। আদি নিশির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। ওর কি হয়েছে জানতে হবে। রাতে সবাই একসাথে ডিনার করতে বসেছে। আদির খাওয়া শেষ, শামু তখনও খাচ্ছে। আদি শামুকে উদ্দেশ্য করে বলল, ডিনার শেষে আমার ঘরে এসো, কথা আছে। শামু মাথা না তুলে খেতে খেতে মাথা নাড়িয়ে সম্মতি জানাল।
তারপর একবার মাথা তুলে সবার দিকে চাইল। ওর ভীষণ লজ্জা লাগছে। আদি এক টেবিল মানুষের সামনে ওকে ওর ঘরে যেতে বলল। আলাদাভাবে বললে কি হতো, সবাই কি ভাবছে, পরক্ষণেই ভাবল স্বামীর ঘরে যাব, লজ্জা কিসের? বউ স্বামীর ঘরে যাবে, স্বাভাবিক। আদি নিশির রুমে গেল। নিশি বারান্দায় দাঁড়িয়ে আছে। আদি ওর কাঁধে হাত রাখতেই নিশি পিছনে ঘুরে আদির দিকে চেয়ে স্মিত হাসি দিয়ে বলল, ভাইয়া তুই, কিছু দরকার? তার আগে বল, আমার বোনের মুখে হাসি নেই কেন? কি হয়েছে তার? সে কি তার ভাইয়ের কর্মের জন্য সাফার করছে? কি বলছিস ভাইয়া এসব? আমি ঠিক আছি। তুই এমন উল্টো পাল্টা ভাবছিস কেন? নিশি মিথ্যা বলিস না, আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু হয়েছে। জয় কিছু বলেছে? তুই এখন আমাকে বলবি না জয়কে ফোন করে জানব? বলেই আদি ফোন বের করল। নিশি আদিকে বাধা দিয়ে বলল, ফোন দিস না, আমি বলছি জয় কিছু বলেনি, কিন্তু ওর ফ্যামিলি ওর উপর অনেক প্রেশার দিচ্ছে। ওর চাচা মানে রাজের বাবা জয়কে অনেক প্রেশার দিচ্ছে। জয়ের বাবা মা ও প্রেশার দিচ্ছে ওকে। রাজের ফ্যামিলি জয়কে তোর ব্যাপার নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে অনেক কথা শোনাচ্ছে। ও অনেক হেরিটেজ ফিল করছে। আদি চুপ করে আছে। কি করা যায় তাই ভাবছে। নিশি হঠাৎ কেঁদে দেয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিশি কাঁদছিস কেন? কান্না থামা। ভাইয়া আমি জয়কে খুব ভালোবাসি। ও যদি এখন ফ্যামিলির চাপে বিয়ে না করে, আমার কি হবে? আমি কিভাবে ওকে ছাড়া থাকব? আমি পারব না। নিশি, স্টপ ক্রাইং। আমি যখন মেস করেছি আমি সবকিছু ঠিক করে দেব। তুই জয়কে বিয়ে করতে চাস তো, আমি তোকে কথা দিচ্ছি আমি তোর ইচ্ছে পূরণ করব। আমি কথা বলবো জয়ের সাথে। প্রমিস করছি সব ঠিক করে দেব। তোর এই ভাইয়ের উপর তোর বিশ্বাস আছে তো? বল। নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তাহলে কান্নাকাটি বন্ধ কর। আমি কালকেই সব ঠিক করে দেব। সামান্তা আদির বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। আদি রুমে নেই। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। আকাশে কত শত তারা জ্বলজ্বল করছে। আদি রুমে ঢুকে সামান্তাকে না পেয়ে রেগে গেল। ওকে আমি সবার সামনে বলে এলাম আসার জন্য, আর ও আসেনি। আদি ফোন হাতে নিয়ে বারান্দার দিকে যায় শামুকে ফোন করার জন্য। তখনই বারান্দায় কারো ছায়া দেখতে পায়। ফোন রেখে বারান্দায় আসে। শামু বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে চেয়ে আছে। আদি শামুকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, পাখি আমার এতটাও অবাধ্য নয়। আদি সামান্তার পাশে এসে দাঁড়ায়। সামান্তা মাথা না ঘুরিয়েই বলল, কোথায় ছিলে? আমাকে আসতে বলে কোথায় চলে গিয়েছিলে? নিশির ঘরে। সামান্তা আদির কথা শুনে চমকে ঘুরে জিজ্ঞেস করে, নিশি আপুর ঘরে? কেন? তারপর আদি শামুকে সবকিছু বলল। এখন কি করবে? জয়ের সাথে কথা বলবো। ওর সাথে আমার কিছু হিসেব বাকি আছে, সেটা পরিশোধ করতে হবে না। মানে কি? জয় ভাইয়া তো কিছুই জানে না। কেন জানবে না? ওর বাড়িতে আমার বোনের সাথে এত বড় ঘটনা ঘটে গেল, আর ও কোনো খবরই রাখল না। এভাবে আমার বোনের খেয়াল রাখবে, সারা জীবন কি করবে, এভাবে ছেড়ে দিবে একা? রাগান্বিত সুরে সামান্তা কি বলবে বুঝতে পারছে না। তোমার যা ভালো মনে হয় তাই কর, কিন্তু নিশি আপু যেন কষ্ট না পায় সেটা দেখবে। বোন আমার অবশ্যই দেখব।
ওর ক্ষতি কিংবা কষ্ট আমি মেনে নিব না। তোমার উপর গতকাল থেকে অনেক ধকল গেছে, রেস্ট করো। আমি তাহলে এখন যাই। বলেই সামান্তা পা বাড়াল। আদি সামান্তার হাত ধরে ফেলল। কোথায় যাচ্ছ? আসল কথাই তো জিজ্ঞেস করা হলো না। সামান্তা নিজের হাত ছাড়িয়ে বলল, তার জন্য অনেক সময় আছে। আগামীকাল বলবে। না, আমি এখনই জানতে চাই। আন্টি কি বলেছেন? তুমি কি ক্ষমা করেছ? কি বলছো এসব? আমার আম্মু হয়। আমাকে শাসন করার অধিকার তার আছে। তাই বলে কি আমি আম্মুর উপর রাগ করে থাকব? আম্মু যেমন বকেছে, মেরেছে, তেমনি আদরও করে দিয়েছে। বলেই শামু হালকা হাসি দিল। আমিও তো মেরেছি, তাহলে আমিও একটু আদর করে দেই। সামান্তা আদির কথা শুনে ঢোক গিলে বলল, তুমি থাপ্পড় মেরে আবার সরি বলেছ, গালে কিস করেছ, সব শোধ। আমি এখন ঘরে যাব। আদি শামুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এত পালাই পালাই করো কেন? তুমি না সাহসী, দ্য গ্রেট সামান্তা? জি, আমি অনেক সাহসী। তাহলে আজকে তুমি আমার সাথে ঘুমাবে। শামু চোখ বড় বড় করে বলল, কি বলছো? সবাই কি ভাববে? কি ভাববে? আমি কি পরপুরুষ? আমার ঘরে তোমাকে কেউ আসতে মানা করেছে? আমিই তো থাকতে দেইনি। এখন পারমিশন দিচ্ছি। তুমি থাকবে ব্যাস। আদি সামান্তা ছেড়ে দিয়ে বলল, আমার খুব ঘুম পেয়েছে, আমি গতকাল সারারাত ঘুমাইনি। মুখে ইনোসেন্ট ভাব এনে। ঠিক আছে। সামান্তা আদি পাশাপাশি শুয়ে আছে। ডিম লাইটের আলোয় আদি সামান্তার মুখটা দেখছে। এভাবে চেয়ে থাকলে ঘুমাবো কিভাবে? আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কি করব? তোমার না খুব ঘুম পাচ্ছে? হুম, তোমার জন্য আসতে পারছে না। তাহলে আমি চলে যাই? আদি প্রতি উত্তরে সামান্তাকে টেনে বুকের মাঝে নিয়ে নিল। এবার ঘুম আসবে। সামান্তা মুচকি হেসে আদির বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। আদি সামান্তার মাথায় একটা চুমু খেয়ে বলল, গুড নাইট মাই ডিয়ার। হুম। আদি কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে গেল। দুদিনের ক্লান্তি, সারারাত বাইরে ছিল। শামু আদির নিঃশ্বাসের উঠা নামা অনুভব করতে করতে ঘুমিয়ে পড়ল। শামুর ঘুম ভেঙে যেতেই নিজেকে আদির বুকে আবিষ্কার করল। আদি ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ওর নিঃশ্বাস শামুর চুলে এসে বাড়ি খাচ্ছে। ঘড়ির দিকে তাকাতেই চোখ ছানাবড়া। 8টা বাজে। শামু ভেবেছিল সবার উঠার আগে ভোরবেলায় আদির রুম ছেড়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে। কেউ কিছু বুঝতে পারবে না। এখন শামু আদির কাছ থেকে নিজেকে অনেক কষ্টে ছাড়িয়ে উঠে দাঁড়াল। তারপর আয়নার সামনে গিয়ে চুলগুলো ঠিক করে নিয়ে একবার আদির দিকে চেয়ে রুম থেকে বের হয়ে গেল। আদি কিছুই টের পেল না। যে ঘুমকাতুরে ছেলে। সামান্তা সিঁড়ির কাছে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লিভিং রুমে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। নিচে নামতে দেখলেই হাজার প্রশ্ন করবে, উপরে কি করছিলাম, ইত্যাদি ইত্যাদি। যদিও এসব সামান্তার ধারণা। এখন কি করি? আমার এত লজ্জা লাগছে কেন? নিজের হাসব্যান্ডের রুমেই তো ছিলাম। লজ্জা লাগছে, কি করব? কেটে কুচি কুচি করে খেয়ে ফেলব? উফ। সামান্তা উপায় না পেয়ে নিজের চুল নিজেই ছিঁড়ছে। তারপর গুটি গুটি পায়ে নিশির রুমে গিয়ে দেখে নিশি ঘুমাচ্ছে। শামু নিশির পাশে গিয়ে শুয়ে পড়ল। কখন ঘুমের দেশে তলিয়ে গেল নিজেও জানে না। নিশির ডাকে ঘুম ভাঙল।
তুই কখন এলি? আদির সাথে অনেক রাত পর্যন্ত গল্প করে তোমার রুমে এসে শুয়ে পড়েছি। ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। নিশি মুচকি হেসে বলল, ভাইয়ের রুমে থাকলেই তো পারতি। এমনিতেও ওই রুমেই থাকার কথা ছিল গতকাল। ও রুমেই ছিলাম, সেটা তোমাকে কি করে বলি? আমি যাচ্ছি। শামু নিচে নামতেই আদির মা বলল, সকালে তোকে তোর রুমে গিয়ে খোঁজে এলাম, কই ছিলি? নিশি আপুর রুমে। ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আসছি। জয় লিভিং রুমে বসে আছে, নিশির মায়ের সাথে কথা বলছে। শামু আদিকে ডাকতে গেছে। আদি তখনও ঘুমে। বেলা বাজে 12টা, তার উঠার নাম নেই। সামান্তা আদির কাছে গিয়ে আদিকে ডেকেও কোনো লাভ হয়নি। শামু এবার ঝাঁকাতে লাগল, আদি উঠো, আদি উঠো। শামু আদির কানের কাছে গিয়ে চিৎকার করল, আদি। কি কি হয়েছে? 1 ঘন্টা ধরে ডাকছি, উঠার নাম নেই। এত সকাল সকাল কেন ডাকছ? 12টা বাজে, 12টা। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হও। 30 মিনিট। জয় ভাইয়া এসে বসে আছে। আদি জয়ের নাম শুনে লাফিয়ে উঠল, আগে বলবা না? সুযোগ পেলাম কই? আমি ফ্রেশ হয়ে নেই। আদি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে জয় বসে আছে। আদি ওর মাকে উদ্দেশ্য করে বলল, মা, নিশি কই? ভার্সিটিতে গিয়েছে। গুড। জয়, প্লিজ কাম উইথ মি, বিশেষ কথা আছে। জয় উঠে দাঁড়াল। আদি সামান্তাকে বলল, তোমার ফোন নিয়ে আমার রুমে এসো। সামান্তা ফোনের কথা শুনে হকচকিয়ে গেল। আদি কি করতে চাইছে সেটা বুঝতে পারছে না। কি আর করার, ফোন নিয়ে আদির ঘরে গিয়ে দেখে দুজনেই চুপ করে বসে আছে। সামান্তাকে দেখে আদি মাথা তুলে বলল, ভিডিও অন করে ফোন ওর হাতে দেও। জয় বুঝতে পারছে না কিসের ভিডিও, ও প্রশ্নবোধক চাহনি দিল আদির দিকে। সামান্তা আদির দিকে চেয়ে আছে। কি বলছে? কি বোনের ভিডিও দেখাতে বলছে? শামু কাচুমাচু হয়ে বলল, কি বলছো? ওনাকে তুমি দেখাও, কোনো সমস্যা নেই, ও তো নিশির হবু স্বামী। সামান্তা হাতের আঙ্গুল ঘষছে। কিছুক্ষণ পর আদি আবার ইশারা করল। জয় তো কিছুই বুঝতে পারছে না। শামু ভিডিও অন করে জয়ের হাতে দিয়ে বলল, ভিডিও প্রেস করুন। জয় ফোন হাতে নিয়ে প্রেস করে কয়েক সেকেন্ডের মাথায় চোখ বন্ধ করে ফোন উল্টো করে টেবিলের রেখে দিয়ে চোখ রক্তবর্ণ করে বলল, হোয়াট দ্য হেল, এসব কি? চেহারা স্পষ্ট না হলে ওর বুঝতে বাকি নেই এটা নিশি। আদি টেবিলে চাপড়ে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলল, আমিও জানতে চাই এসব কি? মানে মানে এই সিকিউরিটি তুমি আমার বোনকে দিয়েছ? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বাড়িতে তোমার ভাই আমার বোনের ড্রেস চেঞ্জিং ভিডিও বানায়, আর তুমি কি করছিলে? এসব রাজ করেছে? হ্যাঁ, ওই ব্লাডি বিচ এটা করেছে। আমার বোনের সম্মান নিয়ে খেলছে। রাজ? হ্যাঁ, ও নিশিকে ট্রাপে ফেলে ওর ভিডিও বানিয়ে নিশির কাছ থেকে শামুর নাম্বার নিয়ে ওকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করেছে। আর এই জন্য আমি ওই কালপিটকে মেরেছি। কি? একটা শব্দে সবাই দরজার দিকে তাকালো। নিশি দাঁড়িয়ে আছে, ওর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেছে। সবাই দাঁড়িয়ে গেল।
ওর ক্লাস শেষ হতে বিকাল, কিন্তু এই সময়ে বাসায় ফিরবে কেউ বুঝতেও পারেনি। নিশি এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিসের ভিডিও? তার মানে যা হচ্ছে সব আমাকে নিয়ে? শামু, তুই আমাকে মিথ্যা বলেছিস? না আপু, তুমি ভুল বুঝছ, তুমি যা ভাবছ। ভিডিও দেখা, কড়া গলায়। শামু আদির দিকে তাকিয়ে ইশারা করল। আদি টেবিল থেকে ফোন তুলে পকেটে নিয়ে বলল, কোনো ভিডিও নেই, তুই ভার্সিটি থেকে ফিরেছিস, ফ্রেশ হ। ভাইয়া, তুই যদি না দেখাস এখন আমি কি করব নিজেও জানি না। জয় শান্ত কণ্ঠে বলল। আদি, ওকে ফোনটা দেও। আদি কিছুক্ষণ চুপ থেকে শামুর হাতে ফোন দিল। শামু ভিডিও বের করে কাপা কাপা হাতে নিশিকে দিল। নিশি ভিডিও দেখে কয়েক সেকেন্ডের মাথায় হাত থেকে ফোন ফেলে দিয়ে দুহাতে চোখ মুখ ডেকে মেঝেতে বসে পড়ল। ওর সারা শরীর কাঁপছে। দুচোখ বেয়ে পানি পড়ছে। শামু ওর পাশে বসে বলল, নিশি আপু, কান্না থামাও, কেউ দেখেনি এসব। আদি রাজের ফোন, ল্যাপটপ থেকে ভিডিও নষ্ট করে দিয়েছে। প্লিজ। জয় এগিয়ে এসে নিশির পাশে বসে ওকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো নিশি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি, নিজের ভাইয়ের কুদৃষ্টি থেকে বাঁচাতে পারিনি। আমাকে মাফ করো। নিশি ওকে ধাক্কা দেয়। ছুবে না আমায়, তুমি ছুবে না। আমি কাউকে ক্ষমা করব। নিশি প্লিজ এমন বলো না, আমি ভালোবাসি তোমাকে, তোমায় ছাড়া থাকতে পারবো না। প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমাকে ক্ষমা করো, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি ওর বিচার চাই। এতে যা হবার হবে। আমার বদনাম হোক, তুমি আমাকে ছেড়ে দেও, আই ডোন্ট কেয়ার। শামুর ঠোঁটের কোণে হাসি ফুটে। নিশি যে ভয় পেয়ে কুকরিয়ে না গিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। ও যদি ওর বিরুদ্ধে কমপ্লেইন করে তবে শুধু নিশিই না, অন্য সব মেয়েরাও বিচার পাবে। তারা নতুন করে বাঁচার আশা পাবে। জয় বলল, অবশ্যই, শাস্তি ওকে পেতেই হবে। ও তোমার সম্মান নিয়ে খেলেছে। আমার ভালোবাসা, আমার হবু বউয়ের সম্মান নিয়ে খেলেছে। শাস্তি ওকে দিয়েই ছাড়ব। শামু আদিকে ইশারা করল বাইরে যাওয়ার জন্য। আদি শামুর পিছু পিছু বাইরে চলে এলো ওদের একা ছেড়ে। জয় নিশিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে ওর মাথায় অসংখ্যবার ঠোঁট ছুঁয়ে মাফ চাইল। সামান্তা মুচকি মুচকি হাসছে। আদি সেটা খেয়াল করে বলল, তুমি এত খুশি কেন? আসলে আপনি যখন জয় ভাইয়াকে ভিডিও দেখাতে বলেছিলেন তখন আমি মনে মনে আপনাকে বেককল উপাধি দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি ভালোই হয়েছে, নিশি আপু জেনে অন্যরকম রিয়েক্ট করেনি, বরং সাহস দেখিয়েছে। জয় ভাইয়াও সাপোর্ট দিচ্ছে। সব মিলিয়ে ভালোই হয়েছে। সত্যিও সবাই জেনেছে। ওদের রিলেশনও ঠিক হয়েছে। তুমি আমাকে এতটা বেককল ভাবো জানতাম না তো। শামু দুষ্ট হাসি দিয়ে বলল, আমি তো ভেবেছিলাম এই 6 ফুটের জিরাফ রোমাঞ্চ ছাড়া আর কিছুই জানে না। আদি চোখমুখ কুঁচকে বলল, তুমি আমাকে আবার জিরাফ বললে? দাঁড়াও। শামু বুঝতে পারছে অবস্থা খারাপ, যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে, তাই কেটে পড়াই শ্রেয়। শামু মুখ ভেঙচি কেটে দৌড়। ওই পালাচ্ছ কেন? দাঁড়াও, আজকে আমি তোমাকে দেখাবো রোমাঞ্চ কাকে বলে। আদিও শামুর পিছে দৌড়। ওরা গোল্লাছুট খেলুক। ছাড়ুন, আম্মু আব্বু। হু হু। ডাকো যাকে ইচ্ছে ডাকো। আমি তোমাকে ছাড়ছি না। কি বলেছিলে আমি জিরাফ? রোমাঞ্চ ছাড়া আর কিছু পারি না? সামান্তা আদির সাথে দৌড়ে পারেনি।
ছাদে উঠার সিঁড়ির কাছে যেতেই পিছনে থেকে ধরে ফেলে। এখন নিজের সাথে মিশিয়ে পিছনে থেকে দুহাতে সামান্তার পেট চেপে ধরে রেখেছে। সামান্তা ছুটার চেষ্টা করছে আর আম্মু আব্বু করছে। আদি এবার শামুর গলায় হালকা করে ঠোঁট ছোঁয়াচ্ছে, আর সামান্তা দুহাতে ওকে সরানোর চেষ্টা করছে। সামান্তা না পেরে বলল, এভাবে জোর জবরদস্তি রোমাঞ্চ করাকে কি বলে জানেন? আদি মুখ তুলে মনোযোগের ভান করে বলল, কি বলে যান? লুচ্চামি। ছি ছি, এভাবে বলে না। একে লুচ্চামি না, বরের আদর বলে। তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ছাড়ুন, কেউ দেখবে। সামান্তা আদির হাত টেনে জোরে একটা কামড় দিল। আদি আহ করে ছাড়তেই শামু এক দৌড়ে নিচে চলে আসে। আদিও পিছনে আসে। দাঁড়াও, তোমার চুল ছিঁড়ে ফেলব। আমার চুল ছিঁড়ার শখ নেই। শামু গিয়ে আদির মায়ের পিছনে গিয়ে লুকালো। মা দেখুন, আপনার ছেলে আমার চুল ছিঁড়তে এসেছে। আদির মা রেগে গিয়ে আদিকে বলল, কি রে আদি, তুই ওর চুল ছিঁড়তে এসেছিস? তোর সাহস তো কম না। যা এখান থেকে, নয়তো তোর সব চুল ছিঁড়ে নিব। মা জানো ও কি করেছে? আদির মা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি করেছে? ও, হায় আল্লাহ, আমি কি ওর মতো পাগল হয়ে গেছি? কিছু না। শামু মুচকি মুচকি হাসছে। আদি শামুর দিকে কটমট করে তাকাচ্ছে। আদি মনে মনে বলছে, এর শোধ পড়ে নিব। আদি নিজের রুমের দিকে পা বাড়াল। নিশির কি হলো জানতে হবে। ও কি সিদ্ধান্ত নিয়েছে সেটা জানতে হবে। আদি চলে যাওয়ার পর আদির মা জিজ্ঞেস করে, কি করেছিস শামু? কিছুই না, কিছু করলে তো বলতই। হুদাই আমার চুলের পিছনে পড়েছে। দূর থেকে শামুর মা সবটা দেখছিল আর ভাবছে, মেয়েটা আমার অনেক ভাগ্যবতী। এত ভালো শাশুড়ি পেয়েছে। আদিও ভালো, শামুর মতোই বাচ্চামো করে। শামুকে ভালোবাসে খুব। জয় রাতে বাড়িতে ফিরতেই জয়ের বাবা এগিয়ে এসে ছেলেকে জিজ্ঞেস করল, সারাদিন কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ কেন? তোমার হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি। কোথায় ছিলে? নিশিতাদের বাসায়। হুয়াট? তুমি হসপিটালে না গিয়ে নিশিতাদের বাড়িতে? জয়, তোমার ভাই রাজ হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার চাচার অবস্থাটা বোঝা উচিত। আমাদের এখন ওদের পাশে থাকা উচিত, আর তা না করে তুমি নিশিতাদের বাসায় ছিলে। হুম, ছিলাম। রাজের যা খুশি হোক, আই ডোন্ট কেয়ার। ওর মতো মানুষের বেঁচে থাকা উচিত নয়। জয়, রাজ তোমার ভাই। ভাই? কিসের ভাই? ও আমার ভাই না, ওর আমার ভাই হওয়ার যোগ্যতা নেই। ও যা করেছে তাতে। কি করেছে? কি করেছে রাজ? অসুস্থ একটা মানুষকে নিয়ে এসব বলতে বাধল না। না, বাধল না। আমি নিতান্তই বিবেক বর্জিত মানুষ নই। আমার শিক্ষা এতটা খারাপ নয়, তাই আমি ওর মৃত্যু কামনা করতে পারছি না। তবে ও যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। আগে হাসপাতাল থেকে ফিরুক। জয়, কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা তোকে কি বুঝিয়েছে জানি না। ওরা আমাকে কি বুঝাবে? আমি কি বাচ্চা ছেলে যে যা বুঝাবে তাই বুঝে নিব? আমি সবকিছু নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। কি করেছে? ও একজনের স্ত্রীকে পাওয়ার জন্য অন্য একজনের স্ত্রীর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করেছে। জয়ের গলা ধরে আসছে কথাগুলো বলার সময়। রাজ আমাদের এনগেজমেন্টের দিন নিশির ভাবিকে দেখে পছন্দ করে, কিন্তু রাজ জানত না উনি নিশির ভাবি।
আমিও জানতাম না, কারণ এর আগে আমি দেখিনি ওর ভাবিকে। রাজ আমাকে জানায় ওর একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি যেন নিশির সাথে এ নিয়ে কথা বলি। নিশির সাথে কথা বলে জানতে পারি উনি ওর ভাবি। তারপর রাজকে জানাই, ভেবেছি রাজ এসব ভুলে যাবে, কিন্তু না, রাজ ভাবির পিছনে পড়ে থাকে। ওনার নাম্বার কালেক্ট করে ফোন করত। ভাবি বিরক্ত হতো, কিন্তু ননদের হবু শ্বশুর বাড়ির লোক তাই কিছু না বলতে পেরে নাম্বার বদলে দেয়। তখন ভার্সিটিতে পিছু করত। ভাবি বাসায় কিছু জানাতে পারেনি আদির ভয়। আদি হাই টেম্পার হয়ে থাকে, কখন কি করে ফেলে। তারপর কিছুক্ষণ থেমে বলল, তোমাদের বিবাহ বার্ষিকীতে নিশি আসে। আর রাজ ইচ্ছে করেই নিশিকে ট্রাপে ফেলে। ওর উপর এত পরিমাণে ড্রিঙ্কস ফেলে যে বাধ্য হয়েই ওকে চেঞ্জ করতে হয়, আর সেই ওয়াশরুমে রাজ হিডেন ক্যামেরা সেট করে। আর সে ভিডিও দিয়ে ভাবিকে ব্ল্যাকমেইল করে। কি? হ্যাঁ বাবা। হ্যাঁ বলছিলে না ভাই, আমার ভাই আমার বউয়ের সম্মান নিয়ে খেলেছে। নিজের ভাবির সম্মান, নিজের বাড়ির সম্মান। ওর ভাইয়ের হলুদের দিন ভিডিও পাঠিয়ে ভাবিকে ব্ল্যাকমেইল করে, এমনকি তার পিছনে লোক লাগিয়ে দেয়। হুমকি দেয় এটা বলে যে রাজের সাথে দেখা না করলে ভিডিও লিক করে দেবে। কাউকে বলার চেষ্টা করলেও ভিডিও লিক করে দেবে। তুমি বলেছিলে না ভাবির চরিত্র খারাপ, রাজের সাথে নোংরামি করতে গিয়েছিল না, সে তো নিশিকে বাঁচাতে প্রুফ কালেক্ট করতে গিয়েছিল আর নিজের সেফটির জন্য আদিকে ক্লু দিয়ে গিয়েছে। প্রুফ কালেক্ট করার পর আদি ভাবিকে সেভ করে। আদি সবটা জেনে প্রচুর রেগে যায়। যাবেই তো, আমারও একটা বোন আছে, কেউ যদি ওর সাথে এমন করত আমি কি করতাম বাবা? জয়ের বাবা চুপ। তিনি ভাবতে পারছেন না রাজ এতটা নীচ। ও আরও অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছে। সব প্রুফ আদির কাছে আছে। ওরা পুলিশ কমপ্লেইন করবে, আর আমিও ওদের সাথে আছি। রাজ সুস্থ হলে জেলে থাকবে। নিশি আজই এসব জেনেছে আর ভেঙে পড়েছে। আমার ওর পাশে থাকা বেশি জরুরি ছিল, ওই কালপিটের সাথে নয়। রাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আজ থেকে আমার কেউ না। যে আমার সম্মানে হাত দেয় সে আমার ভাই হতে পারে না। নেভার। এখন তুমি রাজে সাপোর্ট করবে না, নিজের ছেলে আর ছেলের বউয়ের সাপোর্ট করবে। ডিসিশন ইস্যুস। গুড নাইট। জয়ের বাবা নির্বিকার। তার ভাইয়ের ছেলে এমন বিগড়ে গিয়েছে সেটা তিনি জানতেনই না। অবশ্যই অন্যায়ের সাথ তিনি দিবেন না। জয়ের সাপোর্টার তিনি। চৌধুরী বাড়ির ডিনার টেবিল। সবাই একসাথে খেতে বসেছে। খাবার মুখে তুলতে তুলতে আদি বাবাকে জিজ্ঞেস করল, বাবা কি ব্যবস্থা নিলে? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার কমিশনারের সাথে কথা হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যারেজমেন্টের জন্য কেস করা হবে। সব প্রুফের কপি পাঠানো হয়েছে। রাজ সুস্থ হলেই জেলে থাকবে ইনশাআল্লাহ। তুমি তোমার বিয়েতে ধ্যান দেও। আদির মা বলল, এবার যেন আর কোনো সমস্যা না হয়। ভালোয় ভালোয় আগামীকাল হলুদ, তারপর বিয়েটা হয়ে গেলেই হয়। আদি শামুর দিকে চেয়ে বলল, মা তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হবে এবার। আমাদের লাইফের ভিলেনকে শামু ধরাশায়ী করে দিয়েছে। সামান্তা ভীষণ লজ্জা পাচ্ছে। সবাই হোহো করে হেসে দিল। পরের দিন সন্ধ্যা। শামুকে কাচি হলুদ রং, সবুজ রঙের পাড়ের শাড়ি পরানো হয়েছে। ফুলের গয়না, ভারী মেকআপে শামুকে অসম্ভব সুন্দর লাগছে। শামুর হলুদ রং একদম পছন্দ নয়, তবে সবার জোড়াজড়িতে পড়েছে।
হলুদের দিন নাকি হলুদ না পড়লে গায়ে হলুদ হলুদ ফিল আসে না। শামুর তো নিজেকে সরিষা ক্ষেত ফিল হচ্ছে। আদি হালকা বাদামি রঙের পাঞ্জাবি পরেছে। সামনের দুটো বোতাম খোলা, হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাইক করা। সামান্তা রুম থেকে বের হতেই আদিকে দেখে পুরাই ক্রাশ। আদির দিকে হা করে চেয়ে আছে। তা দেখে আদি বলে, খেয়ে ফেলবে নাকি এমন হা করে আছো কেন মিস সরিষা ক্ষেত? আদির কথায় শামু কিছুটা লজ্জা পেলেও রাগটাই বেশি হল। এত সুন্দর করে সেজেছে, কই ভালো কমপ্লিমেন্ট দিবে তা নয়, হলুদ পোড়ায় সরিষা ক্ষেত উপাধি দিয়ে দিল। আদির মাথা ফাটাতে ইচ্ছে করছে। ওর কথা ওকেই ফিরিয়ে দিল। সামান্তা নাক ফুলিয়ে কিছু না বলেই হাঁটা দিল। কয়েক পা এগুতেই ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করল। হাত দিয়ে দেখল হলুদ। পিছু ফিরতেই দেখে আদি দাঁত কেলিয়ে হাসছে। শামু ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো? হলুদ দিলাম, আমার বউকে আমি আগে হলুদ ছোঁয়ালাম। শামু মনে মনে বলছে, আমাকে ইনসাল্ট করে হলুদ লাগানো হচ্ছে। মুখ ভেঙচি কেটে হাঁটা ধরল। আদি বুঝতে পারল না শামু এমন কেন করল, বোকার মতো দাঁড়িয়ে রইল। নিশিও শাড়ি পরে সেজেগুজে হাজির। তখনই জয় ও তার ফ্যামিলি হাজির। জয়ের ফ্যামিলিকে দেখে নিশি উচ্ছ্বসিত। হিয়ের ফ্যামিলিকে এখানে আসা জোরেনি। নিশি এগিয়ে গিয়ে সবাইকে অভ্যর্থনা জানাল। তারপর জয়ের দিকে তাকাতেই জয় ইশারায় সব ওকে জানাল। নিশি, চলো ওদের সাথে আমরাও বিয়েটা করে ফেলি। জয় বাঁকা হেসে নিশিকে বলল। নিশি ভ্রু কুঁচকে বলল, মাথা ঠিক আছে? এত সুন্দর করে সেজেগুজে সামনে দাঁড়িয়ে থাকতে কোনো ছেলের মাথা ঠিক থাকে? নিশি জয়ের মাথায় গাঁটটি মেরে বলল, 1 বছর ওয়েট করো, তার আগে এসব ভুলেও বলো না। সামান্তা মুখ ফুলিয়ে বসে আছে। তখনই ওর ফোনে টুং করে একটা মেসেজ এলো। আদির মেসেজ, তোমাকে এত সুন্দর লাগছে আমি চোখ ফিরাতে পারছি না। হলুদ রং তুমি এত অপছন্দ করো কেন? তোমাকে হলুদে ভীষণ ভালো লাগে। একদম হলুদ পরি। লাভ ইউ উম্মা। মেসেজটি দেখে সামান্তার মুখে হাসি ফুটে। মুচকি মুচকি হাসছে। আদি সেটা দেখে নিজেও হাসে। কিছুক্ষণ পর রাজের বাবা আসে। এসেই আদির বাবাকে বলে, আমার ছেলের এমন একটা অবস্থা করে আপনারা আনন্দ উৎসব করছেন? রাজ কোমায় চলে গেছে। আপনারা আবার ওর নামে কেস করেছেন? আদি উঠে এসে বলল, আপনার কি মনে হয় আমরা আপনার ছেলের জন্য শোক পালন করব? ওর কপাল ভালো, ও কোমায় চলে গেছে। এসি রুমে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে, নয়তো জেলে পচে মরতে হতো। আপনি কোনো মুখে এসব বলতে এসেছেন? আপনার ছেলে এমন একটা কাজ করেছে, আপনার লজ্জা হওয়া উচিত। তিনি আমতা আমতা করে বলল, তোমরা কেসটা তুলে নেও প্লিজ। নিশি এগিয়ে এসে বলল, সরি আঙ্কেল। কে কি করবে জানি না, কিন্তু আমি এটা কখনো হতে দেব না। আমি আপনার মেয়ে হলে কি করতেন? কিংবা আপনার মেয়ের সাথে এমন হলে কি করতেন? আমি ওর শাস্তি চাই। রাজের বাবার আর কিছু বলার নেই। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। শামুর খটকা লাগছে, এই রাজের বাবা বলে গেল রাজকুমায় আছে, এটা কি সত্যি না পুলিশের হাত থেকে রক্ষা পাবার জন্য এমন বলছে? কাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। নিশিকে জিজ্ঞেস করবে, কিন্তু নিশি কি জানে? আদির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। আদিকে মেসেজ করল, হলুদ শেষে দেখা করবে, কথা আছে।
অপর দিকে নিশি জয়কে বলছে, দেখো জয়, তুমি যদি ভেবে থাকো আমি রাজের বিরুদ্ধে অভিযোগ তুলে নিব তবে ভুল ভাবছ, আমি রাজকে শাস্তি দিয়েই ছাড়ব। তুমি কিংবা তোমার ফ্যামিলি এ বিষয় নিয়ে আমাকে রিকোয়েস্ট করো না। লাভ হবে না। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। একটা মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় কিছু নেই। সো রিল্যাক্স, রিল্যাক্স, কাম ডাউন। আমি এসব কিছু বলবো না। না, আমি বলবো না আমার ফ্যামিলি। আমি যা বলার গতকাল রাতেই বাবাকে জানিয়ে দিয়েছি, এটাও বলেছি রাজ আর আমার ভাই নয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবাও সবকিছু শুনে আমাকে সাপোর্ট করেছে। তোমাকে সাপোর্ট করেছে। ওনারা এখানে তোমাকে রিকোয়েস্ট করতে নয়, ফ্যামিলি মেম্বার হিসেবে তোমার ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে, আর কিচ্ছু নয়। আর তাছাড়া তুমি আমার বউ, বিয়ে হয়নি তাতে কি, আমি তোমাকে আমার বউ মানি। কেউ আমার বউয়ের দিকে, আমার প্রপার্টির দিকে হাত বাড়াবে আর আমি তাকে ক্ষমা করে দিব? ইম্পসিবল। আমি কেন, কোনো ছেলেই পারবে না। সো রিল্যাক্স। তুমি যেখানে, আই উইল বি দেয়ার। নিশি মুচকি হেসে জয়কে জড়িয়ে ধরল। লাভ ইউ। লাভ ইউ টু। এন্ড মোর দ্যান ইউ। সামান্তা হলুদের শাড়ি পরা অবস্থায় আদির জন্য অপেক্ষা করছে। মুখে, শরীরে, হাতে হালকা হলুদের আভা রয়ে গেছে। অনেকক্ষণ পর আদি এলো। তা দেখে শামু চোখ কুঁচকে বলল, এতক্ষণে আপনার আসার সময় হল? আদি বাঁকা হেসে বলল, চোখে হারাচ্ছ দেখছি। একটু সবুর করো, কালকে রাত থেকে পার্মানেন্ট আমি তোমার। শামু চোখ বড় বড় করে নাক ফুলিয়ে বলল, জি নো, আমি না চোখে হারাচ্ছি আর না তোমার মতো বিয়ে নিয়ে এতটা ডেসপারেট হচ্ছি। আমার গুরুত্বপূর্ণ কথা আছে তাই ডেকেছি। আচ্ছা, আচ্ছা, কি গুরুত্বপূর্ণ কথা? এই ওয়েট ওয়েট, এখন আবার এটা বলো না যে বিয়ে করবে না। উফ অফ, এত বেশি কথা কেন বলো? আর আমি যদি বলি বিয়ে করব না, তুমি শুনবে? শুনবে না, সো এসব কেন বলবো? বলার প্রশ্নই আসে না, আগেরবার মজা করে বলে ফেঁসে গেছি। আর না। আদি শামুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে শামুর গালে নিজের গাল মিশিয়ে বলল, তুমিও তো দেখছি আমার মতো বিয়ে নিয়ে ডেসপারেট। বাট প্রকাশ করো না। শামু চোখ বন্ধ করে নিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আমাকে ছাড়ুন, একটু দূরে সরুন। আদি শামুর গালে স্লাইড করতে করতে বলল, কেন? শামু আদির ছোঁয়ায় বারবার কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করে নিল। তারপর বলল, আমার কেমন জানি লাগছে। আদি মৃদু হেসে বলল, কেমন লাগছে? জানি না। আদি শামুর গাল ছেড়ে দিয়ে ওর দিকে তাকাতেই দেখে শামু চোখ বন্ধ করে আছে। আর কেমন কাঁপছে। কি বলতে এসেছিলে? শামু চোখ খুলে বলল, রাজের বাবা এসে বলল যে রাজ নাকি কোমায় চলে গেছে, এটা কি সত্যি? আদি শামুর কথা শুনে শামুকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে বলল, দিলে তো মুডটা খারাপ করে। শামু বুঝতে পারল নাকি এমন বলেছে যে মুড খারাপ হয়ে গেল। ও তো গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞেস করেছে। কি এমন বললাম? আমি তো জাস্ট জানতে চাইলাম সত্যি কি না, নাকি এসব ড্রামা। আদি কিছু না বলে চলে গেল। যাক বাবা, কি এমন বললাম এমন রাগ দেখিয়ে চলে গেল। শামু, তোর কপালে অনেক দুঃখ আছে। বিয়ে করার জন্য দুনিয়ায় আর ছেলে পাসনি। কথায় কথায় রাগ করে।
এ রাগ না জানি কি ধ্বংস ডেকে আনে। শামু ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। আগামীকাল ওর বিয়ে কেমন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। কিন্তু আদি হুটহাট রাগ করে বসে। সুন্দর মুহূর্তগুলো হঠাৎ করেই মিলিয়ে যায়। শামু শুয়ে শুয়ে ভাবছে, ভালোবাসো কতটুকু জানি না, তার গভীরতাও আমি মাপতে পারি না। হয়তো তুমিই মাপতে দেও না, আমাকে কনফিউশনে রাখো। শামুর ফোন বেজে উঠল। আদির ফোন। রিসিভ করতেই আদি বলল, শামু তুমি এমন কেন? আমি যে রাগ করেছি তুমি বুঝোনি? অবশ্যই বুঝেছ, কিন্তু তুমি আমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করলে না কেন? হুয়াই? আদি সরি, আমি বুঝতে পারিনি। তুমি যে রাগ করেছ বুঝেছি, কিন্তু কেন রাগ করেছ সেটা আমি এখনো মিলাতে পারছি না। তাহলে তোমার রাগ আমি কিভাবে ভাঙ্গাব? তুমি বুঝোনি, আমি তোমাকে বলেছি রাজের নাম মুখে নিবে না, আর তুমি এমন সুন্দর একটা মুহূর্তে রাজের নাম নিয়ে আমার মুডটাই নষ্ট করে দিলে। এবার শামুর আক্কেল এসেছে। উপপপ সরি, আমি ভুলে গিয়েছিলাম, প্লিজ সরি। আসলে আমি কোমায় যাওয়ার কথা শুনে কিছুটা সারপ্রাইজ হয়েছিলাম তাই। ও সত্যিই কোমায়। পুলিশ চেক করেছে, সুস্থ হলেই ওকে অ্যারেস্ট করা হবে। গুড নাইট বাই বলেই খট করে ফোন কেটে দিল। সামান্তা কানে ফোন গুজে কিছুক্ষণ বসে রইল, তারপর ফোন সরিয়ে বলল, এটা কি হলো? ফোন রেখে দিল। আমি কি ফোন করব, নাকি আবার রাগ করবে? কি করব? আমি যে ওই 6 ফুটের জিরাফকে বুঝতে পারি না। উফ অফ, শালার জামাই তুই এমন কেন? তোর মন কেন বুঝি না? তোরও শহরে ভালোবাসা এমন কেন? বিয়ের আমেজ শুরু হয়ে গেছে, চারদিকে সাজসজ্জা, লোকজন। রিসিপশনে শামুর বাড়ির মানুষ, আদির ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা অপেক্ষা করছে। কনেদের আসার পালা। একটা গাড়ি এসে থামল। ভারী লেহেঙ্গা আর ভারী মেকআপে নিশি গাড়ি থেকে নেমে দাঁড়াল। তারপর আদিকে ইশারা করল। আদি এগিয়ে গিয়ে গাড়ির দরজার সামনে দাঁড়াল। গাড়ির দরজা খুলতেই আদি শামুর দিকে হাত বাড়িয়ে দিল। শামু আদির হাতে হাত রাখল, তারপর আস্তে আস্তে বাইরে পা রাখল। আদি শামুকে নামানোর চেয়ে ওকে দেখায় ব্যস্ত বেশি। শামুকে একদম পুতুলের মতো লাগছে। ভারী লেহেঙ্গা, জুয়েলারি, মেকআপ, একদম একটা পুতুল লাগছে। চোখ সরাতে পারছে না। তা দেখে শামু কিছুটা বিব্রতবোধ করছে। ভাই আগে ওকে নিয়ে চল, পরে দেখিস, দেখার প্রচুর সময় আছে। নিশির কথায় আদির ঘোর কাটল। সামান্তার হাত ধরে বসার জায়গায় নিয়ে গেল। শামুর মা শামুর কপালে চুমু খেয়ে নজর উতরে দিল। সবার নজর এই কাপলের দিকে, কিন্তু হ্যান্ডসাম বয়ের নজর তার বউয়ের দিকে। সামান্তার মনে হচ্ছে আদি ওর দিকে চেয়ে আছে, তাই মাথা ঘুরাতেই দেখে আদি সত্যিই ওর দিকে চেয়ে আছে। সামান্তা সামনের দিকে চেয়ে হাসি হাসি মুখ করে আস্তে করে বলল, মাই হ্যান্ডসাম হাসবেন্ড, প্লিজ সামনের দিকে তাকান। সবাই আমাদের দেখছে। আপনি যে হ্যাবলার মতো আমাকে দেখছেন এটাও সবাই দেখছে, সো প্লিজ। আদি সামনে তাকিয়ে শামুর মতোই হাসি হাসি মুখে বলল, কি করব, ইউ আর লুকিং হট, দেখতেই ইচ্ছে করছে। শামুর আদির কথা শুনে রাগ হল। বিড়বিড় করে বলছে, লেহেঙ্গা পরেছি তাও হট। লেহেঙ্গা পরলে কাউকে হট লাগে,
বলতে পারতো ইউ আর লুকিং সো গর্জিয়াস। তা না হট। এইটা কোনো কমপ্লিমেন্ট হলো? ভালো কিছু বলতে পারতে না? পরে বলবো। কখন? বলবো কথা বাসর ঘরে। চুপ করে বসে থাকো, আরেকটা কথা বললে তোমার খবর আছে। হা হা, বউ আমার রেগে গেছে। বউকে আজ রাগানো ঠিক হবে না। স্বামী আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ভারী লেহেঙ্গা আর গয়নার ভার টানতে টানতে মনে হচ্ছে নিজের ওজন 5 কেজি কমে গেছে। পুরো গা ভর্তি গহনা। শামু বিরক্তি নিয়ে গহনা খুলছে। তখনই আদি পিছনে এসে দাঁড়াল। তোমাকে যা লাগছে না, ইচ্ছে করছে খেয়ে ফেলি। শামু ভ্রু কুঁচকে বলল, এইগুলো কোনো ধরনের কথা? আমি কি চকলেট আইসক্রিম যে খেয়ে ফেলবে? আমি জলজ্যান্ত একটা মানুষ। বউ বুঝি রেগে আছে? শামু কাঁদো কাঁদো হয়ে বলল, একটু হেল্প করো না, আমার অনেক বিরক্ত লাগছে। আগে বলবা তো। আদি শামুর গয়না খোলতে সাহায্য করছে। গয়নার পর চুল। দীর্ঘ সময় পর চুল খোলতে পারল। চুলে লেহেঙ্গার ওড়নার এক কোণা লাগানো। সেটা খুলতেই ওড়না নিচে পড়ে গেল। লেহেঙ্গার পিছনে শামুর পিঠের অর্ধেক অংশ উন্মুক্ত। আদি শামুর দুবাহু চেপে ধরে পিঠে নাক ঘষছে। হঠাৎ এমন কিছুতে শামু চমকে উঠে। শিহরণে চোখ বন্ধ করে নেয়। আদি মাথা তুলে আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে। শামুর বন্ধ চোখে লজ্জা মাখা মুখ দেখে বাঁকা হেসে বলল, আমার দাজ্জাল বউ দেখি আবার লজ্জা পায়। শামু হুট করে ঘুরে ভ্রু কুঁচকে বলল, আমি দাজ্জাল? ওকে, নো টাচ। বলেই একটা কুর্তি নিয়ে ওয়াশরুমে চলে যায়। আদি হতবাক হয়ে শামুর পিছু পিছু গেলে শামু ঠাস করে মুখের উপর ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। যাক বাবা, কি হলো এটা? 30 মিনিট পর সামান্তা শাওয়ার নিয়ে বের হলো চুল মুছতে মুছতে। আদি এগিয়ে গিয়ে বলল, শামু আমি তো মজা করেছি, রাগ করো না প্লিজ। শামু বিছানায় গা এলিয়ে দিয়ে হাই তুলতে তুলতে বলল, ইটস ওকে, গুড নাইট। আদির মাথায় হাত। শামু আজকে আমাদের ফার্স্ট নাইট। তুমি আমার সাথে এটা করতে পারো না। লাইট অফ করো। চোখে বিঁধছে। অনেক ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। আর হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। নয়তো এত শান্তির ঘুম দিতে পারতাম না। গুড নাইট ডিয়ার। ডিয়ার মাই ফুট, প্লিজ সরি, প্লিজ। শামুর সারা শব্দ নেই। তুমি কি ঘুমিয়ে পড়েছ? শামু চোখ বন্ধ করে মুখ টিপে হাসছে। আদি একবার বসছে, আরেকবার দাঁড়াচ্ছে। আবার শামুকে ডাকছে। কিছুক্ষণ পর শামু ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে ঘুম ভেঙে গায়ের উপর কারো ভারী স্পর্শ পেল। আদি ওর কোমর জড়িয়ে পিঠে মুখ গুজে ঘুমাচ্ছে। শামু আদির থেকে নিজেকে ছাড়িয়ে আদির চুলগুলো এলোমেলো করে দিয়ে গালে একটা কিস করে কানের কাছে ফিসফিস করে বলল, গুড মর্নিং মাই লাভ। ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। আয়নার সামনে মুখে পানি দিতেই কিছু একটা জলজল করছে। ভালোভাবে দেখল নাকে সাদা পাথরের নাকফুল। ডায়মন্ডের হবে হয়তো। গলায় প্লাটিনামের চেইন। একটা ছোট লকেট। লকেটে ছোট ছোট পাথর। সেটাও ডায়মন্ডের হবে। হাতে একটা ডায়মন্ডের রিং। আদির বাসরঘরের গিফট। হয়তো ঘুমিয়ে যাওয়ার পর পরিয়ে দিয়েছে। সামান্তার এখন খুব খারাপ লাগছে। গতরাতে আদির সাথে এমন মজা না করলেও পারত। তারপর ফ্রেশ হয়ে নিচে গেল।
নিচে নামতেই নিশি বলল, একা কেন, ভাইয়া কই? তুমি জানো না তোমার ভাইয়ের ঘুম? তা অবশ্য ঠিক। আজ তো আরও উঠবে না। ফার্স্ট নাইট বলে কথা। তা কেমন হলো? শরম করো বড় ভাবি হই। আইছে বড় ভাবি, তাড়াতাড়ি বল। শুনতে চেও না হার্ট অ্যাটাক হবে? তবুও শুনতে চাই। তবে শুনো, শামু সব খুলে বলল। নিশি ভ্রু কুঁচকে বলল, আমার সত্যিই হার্ট অ্যাটাক হচ্ছে। তুই এতটা হার্টলেস? শামু টেডি স্মাইল দিল। চলবে।